যে শুভেন্দু অধিকারী হলো একটা ঘুষখোর, চোর, বাটপার, চিটার। এখন তো আমাদের পার্শ্ববর্তীতে একটা এসে পড়েছে নকল হিন্দু, শুভেন্দু অধিকারী। এই নকল হিন্দু তার শুধু ব্যবসা বুঝে কখনো মমতার দলে যায়, কখনো বিজেপির ছাতা ধরে। তো এইসব নকল হিন্দু, নকল বাঙালি দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের বর্ডারে নতুন করে একটা দাঙ্গা লাগাতে চায়। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মোদির মতন চোর, বাটপার, চিটার যারা আছে, তারা যদি বাংলাদেশের মানুষের ক্ষেত্রে কোনো বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সংস্কৃতি যদি চুরি করতে আসে, তাহলে আমরা 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে দৌড়ারে দিতে হবে। প্ল্যান আসবে। এবং এই যে ক্লাইমেট এক্সচেঞ্জের কারণে কৃষকরা হয়তো বুঝে না যে জলবায়ু পরিস্থিতির কারণে তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে জলবায়ু ক্ষতিগ্রস্তে আপনি যদি জাতিসংঘে গিয়ে বলেন যে আমি জলবায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাকে হলো এতটুকু টাকা হলো আপনি আমাকে ক্ষতিপূরণ দিতে হবে, এই ক্ষতিপূরণটা নিয়ে এসে আপনার পকেটে ঢুকালে হবে না। এই ক্ষতিপূরণের টাকা প্রান্তিক যারা কৃষক তারা মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যে ক্লাইমেট বর্তমান পরিস্থিতি, এনভায়রনমেন্টের জায়গা থেকে এটা অনেকটুকু পরিবর্তিত হয়ে গিয়েছে, যার কারণে আজকে হাওড়ে ধান হলো এখন পানির নিচে আছে। সেটা যদি আমরা ক্লাইমেট চেঞ্জ আমরা ট্যাকল করতে না পারি, তাহলে আমাদের এই পরিস্থিতি ভবিষ্যতে আরো বড় আকার আমাদের সামনে চলে আসবে। কোস্টাল এরিয়াতে আপনি যান, সেখানেও একই পরিস্থিতি, যে লবণাক্ত যে পানি এটা হলো উপরের দিকে উঠা শুরু করেছে। সেখানে হলো যারা কৃষক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বরিশাল অঞ্চলেও তারা একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে রাজশাহী অঞ্চল জুড়ে যে জায়গাটা আছে, সেখানে যদি আমরা এগ্রিকালচারাল হাব বানাতে পারি, ন্যানো টেকনোলজির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গুলা করতে পারি, সরকার সেদিকে নজর দেবে বলে আশা করি। ইতিমধ্যে আরেকটা জিনিস আমরা শুনেছি, সরকারের যে সোশ্যাল সেফটি নিডস সেটা প্রান্তিক কৃষকদের কাছে কতটুকু পৌঁছে, সেই ক্ষেত্রে আমরা সন্দিহান রয়েছে। সরকার কিন্তু সোশ্যাল সেফটি নিডসের যে কার্ডগুলো দিচ্ছে, সেখানেও কারসাজি করছে। যেখানে হলো তার বরাদ্দটা হলো সোশ্যাল সেফটি নিডসে হওয়ার কথা ছিল, সেখানে প্রায় 17,000 কোটি টাকার বরাদ্দ হলো এডিপি থেকে টানতেছে। বার্ষিক উন্নয়ন বরাদ্দ যে কর্মসূচি রয়েছে, অর্থাৎ ডেভেলপমেন্ট কর্মসূচি হলো আপনি ভোট ব্যাংক বাড়ানোর জন্য হলো সোশ্যাল সেফটি নিডসে নিয়ে যাচ্ছেন। ফলত আমাদের অনেকগুলো উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে। যদি উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ হয়, তাহলে অবকাঠামোর জায়গায় যদি আমরা সংকটের জায়গায় পড়ে যাই, তাহলে এই সোশ্যাল সেফটি নিডস অনেক জায়গায় হলো কাজে লাগবে না। এই জন্য সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে, সেগুলোকে আমরা মনে করি এগুলো একটা পিআর ক্যাম্পেইন বা স্ট্যান্ড প্রজেক্টে নিচ্ছে। যদি এগুলো সরকার করতে পারে ভালো করে, তাহলে দেশের একটা ডেভেলপমেন্টের জায়গায় আসবে। কিন্তু এই পর্যন্ত আমরা সরকার থেকে এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখি নাই। আমাদের আরেকটি বিষয় হলো, যেটা সরোয়ার তুষার ভাই বলেছিলেন, মধ্যস্বত্বভোগী একজন কৃষকের এই ব্যবস্থা করে দিতে হবে। ইউনিয়ন ভিত্তিক হলো গুদামঘর ব্যবস্থা চালু করতে হবে। সেই গুদামঘর হলো কৃষক ডিরেক্টলি আসে যাতে তার ধানটা বিক্রয় করতে পারে, সরকারকে এই ফেসিলিটেশনের জায়গা দিতে হবে। আমরা দেখেছিলাম সরকার হলো প্রাইভেট সেক্টরে হলো এই গুদামঘরগুলা ছেড়ে দিয়েছে। অর্থাৎ কৃষক যখন তার ধান বিক্রি করার কথা, সেই সময় সরকার না কিনে এটা পরবর্তীতে হলো সরকার ক্রয় করে থাকে। ইতিমধ্যেই কৃষকের অনেক ফসল নষ্ট হয়ে যায়, যার কারণে তার যে ন্যায্য মূল্য, সে ন্যায্য মূল্যটা সে পায় না। প্রান্তিক লেভেলের যারা কৃষক রয়েছেন, তাদের সেই অবকাঠামো এবং পরিবহন খাতের ব্যবস্থা না থাকার কারণে তারা অনেক সংকটের মুখে পতিত হয়। এবং আমরা দেখতে পাচ্ছি সরকারের এই কৃষি ব্যবস্থার সাথে সম্পর্কিত যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে, সেগুলোর মধ্যে আমরা ব্যত্যয় দেখতে পাচ্ছি। কয়েকদিন আগে আমি পাহাড় ঘুরে আসলাম। পাহাড়ে যারা পাহাড়ের আদিবাসী, তাদের জন্য রেশনিং ব্যবস্থা চালু আছে। কিন্তু একজন পাহাড়ি সম্প্রদায়ের লোকের সাথে আমি কথা বললাম, আপনার যে রেশন ব্যবস্থা পান, এটা তো আপনি দিব্যি হলে 1 মাস হলে আপনার ফুড সেফটি চলে যাওয়ার কথা। বলেছে তাদেরকে যে চালটা দেওয়া হয়, এটা খুবই নিম্নমানের চাল। বললাম এটা কেন? বললো এখানে যে এমপি আছে, পার্বত্য চট্টগ্রাম যে উন্নয়ন বোর্ড আছে, তারা হলো এখান থেকে বড় অংশের একটা টাকা মেরে দেয়। ফলত সরকার থেকে যে বাজেট আসে, সেই বাজেটটা প্রান্তিক লেভেল পর্যন্ত হলো যায় না। এটা শুধু এখানে না, পৃথিবীর অন্যতম একটা আশ্চর্যজনক জায়গা হলো জেল। জেলে যখন ছিলাম, তখনও আমাদের যে ফুড সেফটি ছিল, আপনার এত শতাংশ হলো আপনাকে মাংস দেওয়া হবে, সবজি দেওয়া হবে, এই বাটপাড়ার দল হলো ওইখান থেকেও চুরি করতো। এবার বুঝেন আমাদের ফুড সেফটি কোথায় আছে। আমাদের যখন আমি প্রথম দিন জেলে গেলাম, আমাদেরকে যে খাদ্য দেওয়া হয়েছিল, সেই খাদ্যের মধ্যে হলো পোকা ছিল,
যেটার কারণে হলো আমি একদিন খাইতে পারি না, এটা হলো প্রত্যেকে এই সাফারিংস এর মধ্য দিয়ে যায়। তা আমরা যদি কৃষকদেরকে বাঁচাতে চাই, এই ক্লাইমেট চেঞ্জিং এর কারণে বাংলাদেশের সবকিছু ফেরত নিয়ে আসতে চাই, সরকার থেকে আমরা যথোপযুক্ত একটা অ্যাকশন প্ল্যান চাই, যে অ্যাকশন প্ল্যানটা সাউথ এশিয়ার স্টেবিলিটির মধ্য দিয়ে যাবে। সাউথ এশিয়াকে খারিজ করে আপনি এই অ্যাকশন প্ল্যানটা বাস্তবায়ন করতে পারবেন না। এখন তো আমাদের পার্শ্ববর্তীতে একটা এসে পড়েছে নকল হিন্দু, শুভেন্দু অধিকারী। এই নকল হিন্দু এবং এই নকল বাঙালি এবং ভারত উপমহাদেশের যে রাজনীতি রয়েছে, দীর্ঘদিন সম্প্রীতির রাজনীতি, এটার জন্য হুমকি। এই নকল হিন্দু তার শুধু ব্যবসা বুঝে কখনো মমতার দলে যায়, কখনো বিজেপির ছাতা ধরে। একটা সময়ে মোদী বিখ্যাত বক্তব্য দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী হলো একটা ঘুষখোর, চোর, বাটপার, চিটার। উনি হলো তার দেখিয়েছিলেন, সে ঘুষ নিয়ে সরাসরি ধরা খেয়েছিল। আসামের যে মুখ্যমন্ত্রী হচ্ছে সেটাও একটা বাটপার টাইপের লোক, ঘুষ নিয়ে জনগণের সম্মুখে সরাসরি ধরা খেয়েছিল। তো এইসব নকল হিন্দু, নকল বাঙালি দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের বর্ডারে নতুন করে একটা দাঙ্গা লাগাতে চাই। আমাদের থেকে স্পষ্ট কথা, এনসিপি থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমরা দক্ষিণ এশিয়াতে আর কোনো দাঙ্গা লাগতে দেব না। এবং তারা যদি উস্কানিমূলক কোনো কিছু বার্তা দেয়, সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, সরকার যাতে তার সেই অতীত রাজনীতি চিন্তা করে। যেই কারণে লং মার্চ দিয়েছিলেন, সেই আমাদের ইলিয়াস আলীকে গুম করে দেওয়া হয়েছিল। সরকারের যারা সংসদ সদস্য আছেন এবং বিএনপির যারা রয়েছেন, তারা ইলিয়াস আলীর কাহিনী মনে করে এখন লং মার্চ করে চিন্তা করে না, ভারতের সামনে হলো বিড়ালের মতন ম্যাও ম্যাও তারা করে। এটা সবচেয়ে আমাদের বড় ক্রাইসিসটা হলো, যখনই বাংলাদেশে কোনো ইলেকশন হয়, ইলেকশনের আগে একটা নেগোসিয়েশন হয়। সেই নেগোসিয়েশনের সাথে ভারতের সামনে গিয়ে হলো সবাই হলো নিজের হলো মেরুদণ্ডটা বিক্রি করে আসে। এই বিএনপি সরকার হলো ইলেকশনের আগে ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছিল। ফলত যখন আমাদের এই দক্ষিণ এশিয়াতে এত এত বড়গুলো ঘটনা ঘটছে, তারা ভারতের সামনে এবং দিল্লির সামনে কোনো কড়া বার্তা দিতে অক্ষম হচ্ছে। এই অক্ষমতার জায়গায় যদি তারা দেয়, তাহলে আমরা তাদেরকে বলবো তারা আসলে জাতীয়তাবাদী পলিটিক্সের আড়ালে ভুয়া জাতীয়তাবাদী। তারা কোনো জাতীয়তাবাদী ব্যক্তি এই ধরনের রাজনীতি কখনো মেনে নিতে পারে না। আর কৃষি ব্যবস্থার নতুন একটা জায়গা তো আপনারা দেখেন যে হলো আমাদের গরুর উৎপাদন। সীমান্তে গতকালকে আমি গিয়েছিলাম, সেখানে হলো যাওয়ার পথে হলো পুলিশ আমাকে ঢুকতে দিবে না। আরে ভাই, আমি তো বাংলাদেশের মধ্যে যেতে চাই। বাংলাদেশের মধ্যে যদি আমি যেতে না পারি, তাহলে এটা বাংলাদেশে যারা সরকার আছে তাদের জন্য একটি লজ্জার একটি বিষয়। তারা ভয় পায় যে সীমান্ত গেলে কোনো উত্তেজনা সৃষ্টি হবে। তো সীমান্তে আমি প্রান্তিক লেভেলে গিয়ে দেখলাম সেই মানুষগুলোর ফুড সেফটি নাই, তাদের যে কৃষি ব্যবস্থা সেটা নিরাপত্তা নেই। এবং বড় যে হত্যাকাণ্ডগুলো হয়ে থাকে, সেখানে আপনারা দেখবেন যে কৃষকের জমিতে সে গিয়ে চাষ করতে পারে না, ধান উৎপাদন করতে পারে না, পেঁয়াজ উৎপাদন করতে পারে না। বাংলাদেশের ভূমি, সেখানে উৎপাদনের হলো কৃষক বঞ্চিত হচ্ছে। তো গতকালকে একটি ঘটনা দেখে আমরা আশান্বিত হয়েছি। এক বিএসএফ সদস্য বাংলাদেশে হলো গরু চুরি করতে এসেছে, তাকে হলো গ্রামবাসী ঐক্যবদ্ধ হলো ধাওয়া দিয়েছে। তো সামনেও যদি ভারতীয় এই ধরনের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মোদির মতন চোর, বাটপার, চিটার যারা আছে, তারা যদি বাংলাদেশের মানুষের ক্ষেত্রে কোনো বাংলাদেশের অর্থনৈতিক, রাজনীতি এবং সংস্কৃতি যদি চুরি করতে আসে, তাহলে আমরা 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে দৌড়ারে দিতে হবে, যাতে সাউথ এশিয়া থেকে তাদের হলো নিশ্চিহ্ন হয়। সে ব্যবস্থা এই মানুষগুলো করতে হবে। লাস্ট যে কথাটা বলে শেষ করবো, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আছেন। এটা দক্ষিণ এশিয়া বাংলাদেশ রাষ্ট্র স্বাধীনভাবে টিকে আছে, এটা পৃথিবীর অন্যতম একটা আশ্চর্যের বিষয়। এখানে পাঞ্জাবি আছে, মারাঠা আছে, উর্দুর মধ্যে অনেকগুলো সম্প্রদায় আছে, তেলুগু আছে, কেউ কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারেনি। দক্ষিণ এশিয়ানে বাঙালি, মুসলিম একটা সম্প্রদায়, বাঙালিরা যারা স্বাধীনতা অর্জন করেছিল এবং বিশ্বের বুকে তারা টিকে আছে। ভারত সাম্রাজ্যবাদী আগ্রাসীর সামনে তারা টিকে আছে। এবং আমরাও তাদেরকে বলতে চাই, পৃথিবী যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত আমরা টিকে থাকবে। বাংলাদেশের 18 কোটি মানুষ, আমরা দরকার হয় না খেয়ে থাকবো, কিন্তু তোমাদের সামনে কখনোই আমরা মাথা নত করব না। এটা আমরা অতীতেও বলেছিলাম, ভবিষ্যতেও বলবো। এবং আশা করি সরকার বাংলাদেশের এই পালস, মানুষের যে জীবনের যে চাহিদা, আকাঙ্ক্ষা, সেটা বুঝে এই রাজনীতির দিকে আগাবে। এবং তাদের যে মার্কা হাওড়ের মধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে, সে মার্কা তারা উদ্ধার করে কৃষকদেরকে মুক্তি দিবে, সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।